হ্যালো। যেমন তোমাদের সবাইকে বলেছিলাম যে ভিডিও কিছু নিয়ে আসবো আমি তোমাদের এই সিলেবাসের উপর বেস করে। তো ফার্স্ট কিছু স্লাইড শুধুমাত্র চলবে হচ্ছে থিওরি, বেসিক থিওরি। এটাতে আই মিন যেকোনো বই, পুরোনো বইগুলো তো তোমরা ডিটেলস পেয়ে যাবে। আমি জাস্ট কুইকলি কভার করব, খুব কুইকলি কভার করব বেসিক থিওরি পার্টটা, যাতে আমরা যেতে পারি নেক্সট পার্ট পাইথন অ্যাকচুয়ালি, যেটাতেই অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন আর সমস্ত কিছু থাকছে। তো যাই হোক, হিস্ট্রি অফ কম্পিউটার্স কি দেখা যায়, মানে আগে কম্পিউটার কেমন ছিল, মানে শুরুতে কম্পিউটার কেমন তৈরি হয়েছিল সেই সব ব্যাপার নিয়ে রয়েছে এটা। দেন ওকে, কিছু এজেন্ডা আছে, যেমন শুরুর দিকে কম্পিউটিং ডিভাইস কেমন ছিল, কেমন ভাবে ইলেকট্রনিক কম্পিউটার এসছে, প্রথমকার কম্পিউটার কেমন ছিল, এইসব ডিটেলস জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাবাকাস অ্যান্ড ইটস অরিজিন। তো অরিজিন বলছে মেসোপটেমিয়া হয়েছিল। কি কাজে ইউজ হতো না, অ্যারিথমেটিক ফাংশন, যোগ বিয়োগ গুণ ভাগগুলো অ্যারিথমেটিক ফাংশন বলা হয়, তো অ্যারিথমেটিক ফাংশন করতে ইউজ হতো। এছাড়া এভলিউশন অফ কম্পিউটিং, তার মানে বলছে এটা একটা সিগনিফিকেন্ট স্টেপ ছিল কম্পিউটিং টুলস এর জন্য, মানে প্রথম একদম আর্লি টাইমে ধরা হয়ে থাকে, মানে কম্পিউটারের কাজ তো কি কম্পিউট করা, মানে আলটিমেটলি অ্যারিথমেটিক আর বিভিন্ন ধরনের কম্পিউটেশনাল জিনিস পারফর্ম করবে, সেখান থেকে কম্পিউটার নামটা এসছে। তো অ্যাবাকাস ছিল এটার মধ্যে একদম, মানে কি যাদের একদম কি বলবো, গ্রেট গ্র্যান্ডফাদার টাইপের, সমস্ত কিছু ওখান থেকে শুরু। তারপরে আসছে কি মেকানিক্যাল ক্যালকুলেটর অ্যান্ড আর্লি অটোমেশন। ঠিক আছে। তো কি হয়েছে, পাস্কাল বলে একজন ছিল, তো সে এক ধরনের ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর বানিয়েছিল। তারপরে আই মিন এটা বলছে ডেভেলপমেন্ট অফ ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর হয়েছিল কি 17th সেঞ্চুরিতে। ঠিক আছে, 17th সেঞ্চুরিতে হয়েছিল। তারপর মাল্টিপল অ্যাটেম্পটস হয়েছে জিনিসপত্র আরো ইমপ্রুভ করা, তোমরা সাইডে দেখতে পাচ্ছ। তারপর এই আর্লি মেকানিক্যাল ক্যালকুলেটর গুলো মানে ফিউচারে কিভাবে হবে চলবে তার একটা বেস অলরেডি সেট আপ করে ফেলেছিল, মানে তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের ক্যালকুলেটর গুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে। তারপরে এই তো লোকটার নাম তোমরা ম্যাক্সিমাম লোকেই জানবে, যে চার্লস ব্যাবেজ। তো চার্লস ব্যাবেজকে বলা হয় কাইন্ড অফ কম্পিউটারের, এই মডার্ন কম্পিউটার্স এর ফাদার। তো সে কি করেছিল, সে অ্যানালিটিক্যাল ইঞ্জিন বানিয়েছিল। অ্যানালিটিক্যাল ইঞ্জিন হচ্ছে ফার্স্ট ডিজাইন অফ এ জেনারেল পারপাস কম্পিউটার, মানে আজ আমরা যে জেনারেল পারপাস কম্পিউটার দেখছি তার যে একটা কাইন্ড অফ ভিত্তিপ্রস্তর সে সাপোর্ট করেছিল এই চার্লস ব্যাবেজ, ফাদার অফ দ্য কম্পিউটার বলা হয় তাকে। ঠিক আছে। আর ইমপ্যাক্ট অন ফিউচার ডেভেলপমেন্ট, মানে এটা পুরোপুরি কমপ্লিট ছিল না অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ফাউন্ডেশনাল কনসেপ্টটা মেন তৈরি করেছিল, যেটা ভবিষ্যতে গাইড করছে আরো হাই লেভেলে এই কম্পিউটার সিস্টেমটাকে নিয়ে যেতে। ওকে, দ্য বার্থ অফ ইলেকট্রনিক কম্পিউটার্স, প্রথম আসছে ENIAC, ENIAC বলে। তো এটা হচ্ছে ফার্স্ট কম্পিউটার যেটা প্রপার জেনারেল পারপাস কম্পিউটার। ঠিক আছে। এটা হয়েছিল 1945-এ। তারপরে কি বলছে, ENIAC পারফর্ম ক্যালকুলেশন স্পিডস নেভার সিন বিফোর, মানে এতটাই, মানে সে ভালো পারফরমেন্স দিতে শুরু করেছিল যেটা ওই টাইমে তার আগে অন্য কোনো কম্পিউটার করতে পারেনি। তবে কম্পিউটারের পাওয়ার প্রচুর লাগতো তখনকার দিনে, কিন্তু সেই অনুযায়ী ENIAC কিন্তু খুব ভালো পারফর্মার ছিল, সেই ধরনের সেই টাইমে পাওয়ার লাগলেও সেই পাওয়ারটা বাকিদের থেকে তুলনামূলকভাবে কম ছিল। আর এটা খুব কমপ্লেক্স ক্যালকুলেশন ওই টাইমে করতে পারতো আর কি, মানে সেই সময় যদি চলে যায়, এখনকার কম্পিউটার তো অনেক উন্নত, কিন্তু সেই সময় দাঁড়িয়ে 1945 ENIAC মানে একটা রেভলিউশন তৈরি করে দিয়েছিল। তারপরে আসছে কে বলছে, কম্পিউটিং এ ইম্পর্টেন্ট লোক হচ্ছে জন ভন নিউম্যান আর অ্যালান টার্নিং। টার্নিং এর একটা জিনিস আছে যেটা হচ্ছে টার্নিং মেশিন বলা হয়ে থাকে, সেটা পরে আরো ডিটেলসে আসবে। তো এই টার্নিং মেশিন মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এক সময় ডেভেলপড হয়ে থাকে। আর এটা মানে কি বলবো, এটাও একটা খুব রেভলিউশনের জায়গা, যে
এই টার্নিং মেশিনের মাধ্যমে জার্মানদের কমিউনিকেশনটা হ্যাক করতে পেরেছিল ব্রিটিশরা, যাতে মানে এটা ওয়ার্ল্ড ওয়ার টু এর কি বলবো, মানে মানে ক্ষমতার দিকটাই চেঞ্জ করে দিয়েছিল। মানে এই যে জার্মানদের এত ক্ষমতা ছিল, কিন্তু জার্মানরা কি করতে যাবে সেটা আগেই বুঝতে পেরে যাচ্ছিল ব্রিটিশরা। তো এই এই টার্নিং মেশিন যেটা আছে, এটা একটা বিরাট কি বলবো, বিরাট একটা রেভলিউশন, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকেও প্রভাবিত করেছিল। এমনকি এটা কিছুটা এআই এর দিক থেকেও দেখতে গেলে এর একটা গুরুত্ব রয়েছে, কারণ সেই সময় যেভাবে এটা ডিকোড করতে পেরেছিল সেটা কি বলবো, এটা একটা এআই এর দিকেও একটা তো স্ট্যান্ড পয়েন্ট আছে। তারপরে কি বলছে, জন ভন নিউম্যানস ইনফ্লুয়েন্স। তো আহ, John von Neumann significantly influenced computer architecture, particularly through his introduction of the stored program concept, which shaped modern computing. ঠিক আছে? তো যেটা বললাম, টার্নিং মেশিন যেটা হয়েছিল সেটা ক্রিপ্টোগ্রাফি হিসাবে ছিল, কিন্তু নিউম্যান যেটা কম্পিউটার বানিয়েছিল সেটা কম্পিউটার আর্কিটেকচার। আর এখনকার দিনে যেমন প্রোগ্রাম স্টোর করে রাখি, তো সেই জাতীয় জিনিসের একটা কি বলবো, একটা বেসিক সেট আপ সে তৈরি করেছিল, যে একটা ডিভাইস থাকবে, ডিভাইসের মধ্যে একটা স্টোর প্রোগ্রাম থাকবে, তুমি ডিভাইসটা যখনই অন করবে তখন প্রোগ্রামটা এক্সিকিউট করতে স্টার্ট করবে, যেমন রমের কনসেপ্টটা পরে আসছে। তো সেই যে জিনিসটা, সেটা প্রথম ওই জন ভন নিউম্যানের টাইম থেকে সে তৈরি করতে শুরু করে, মানে এতে আসতে শুরু করে, কম্পিউটার মেইন স্ট্রিম কম্পিউটার আসতে শুরু করে। তারপরে কি হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে মেকানিক্যাল কম্পিউটার থেকে ইলেকট্রিক্যাল কম্পিউটারে, ইলেকট্রনিক কম্পিউটারে যে কিভাবে স্টেপগুলো হয়েছিল সেগুলো বলছে। তো এই যে ট্রানজিশনটা হয়েছিল মেকানিক্যাল কম্পিউটার থেকে ইলেকট্রিক্যাল কম্পিউটারে, তো এটাও একটা মানে টেকনোলজিক্যাল মুভমেন্ট বিরাট বড়, কারণ তার আগে মেকানিক্যাল জিনিসটাকে অনেক বেশি ভরসা করা হতো। তো ইলেকট্রনিক কম্পোনেন্টস যেগুলো ছিল, সেগুলো অনেক ফাস্টার অ্যান্ড এফিশিয়েন্ট, কি বলবো, ভার্সেটাইল কম্পিউটিং ক্যাপাবিলিটি তৈরি করতে শুরু করে। আহ, ভালো করে বলতে গেলে আজকালকার দিনে কম্পিউটার দেখতে পাচ্ছ তো কত স্লিম, কত কি বলবো, কত অল্প জায়গার মধ্যে কত কাজ করতে পারছে। তো তার আগেকার কম্পিউটার যেগুলো মেকানিক্যাল তখনকার দিনে ছিল, সেগুলোর ক্ষেত্রে তার সাইজও বিরাট বিরাট হতো। তোরা পাওয়ার কনজাম্পশনটা যেটা ছিল সেটাও বিরাট হতো। তো আর কি, সেই দিক থেকে বলতে গেলে ধীরে ধীরে ইলেকট্রনিক কম্পিউটার্স আমাদের মধ্যে চলে এলো, অ্যান্ড এখন তো সবই ইলেকট্রনিক। ঠিক আছে, আর্লি কম্পিউটার্স কিভাবে কাজ করতো, তার একটা ইলেকট্রনিক সার্কিট থাকতো। ঠিক আছে, সেই ইলেকট্রনিক সার্কিট এর উপর ইউটিলাইজ করে তারা বিভিন্ন, সরি, ইলেকট্রনিক সার্কিটের মধ্যে বিভিন্ন রকম রেজিস্টার, ক্যাপাসিটার, এইসব দিয়ে না তারা ক্যালকুলেশনটা করতো। তো যদিও এটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখনকার দিনে, আগে যেভাবে চলতো মানে অনেকটা ইলেকট্রিক্যাল সার্কিট টাইপের থাকতো। তো এখনকার দিনে চিপ লেভেল, মানে অনেক অ্যাডভান্স চিপ তৈরি হয়ে গেছে ভিএলএসআই টাইপের, তো সেই সব চিপ গুলো দিয়ে অনেক ইজিলি ব্যাপারটা হ্যান্ডেল করা যায়। তো তখনকার দিনে যেটা ইউজ হতো একটা, সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব আর ট্রানজিস্টার্স। ঠিক আছে, ভ্যাকুয়াম টিউব কম্পিউটিং কি হতো, সেগুলো মানে অবভিয়াসলি কারেন্ট প্রচুর টানতো, সেটা একটা তাদের ব্যাপার ছিল। আর আর্লি ইলেকট্রনিক কম্পিউটিং সিস্টেমে এই ভ্যাকুয়াম টিউব বা ট্রানজিস্টারই ছিল সবকিছু, মানে এগুলোর ওপর বেশ করেই চলতো। প্রথম দিকে হয়েছিল, আহ, প্রথম দিকে হয়েছিল সিগন্যাল অ্যামপ্লিফিকেশন সুইচিং এর জন্য ইউজ হতো ভ্যাকুয়াম টিউবস। তারপরে ট্রানজিস্টার চলে এলো, ভ্যাকুয়াম টিউবকে চেঞ্জ করে তারপরে ট্রানজিস্টার আসতে শুরু করলো। আর সেটাও আরো কি বলবো, আরো চেঞ্জ হবে তারপর থেকে, ট্রানজিস্টার থেকে আস্তে আস্তে দেখতে পাবে আরো চেঞ্জ হবে। তারপর তখনকার দিনে প্রোগ্রামিং কিভাবে হতো, প্রোগ্রামিং হতো তখনকার দিনে পাঞ্চ কার্ডে। পাঞ্চ কার্ডের মধ্যে, পাঞ্চ কার্ড মানে এক ধরনের কার্ড, সেখানে তার মধ্যে আহ থাকতো কি, তার মধ্যে কিছু না ডট 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 মানে ফুটো টাইপের করা থাকতো, ছোট 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 ছোট। সেই ফুটোগুলো যখন কম্পিউটারের মধ্যে ঢোকানো হতো, মানে পুরো কার্ডটা, সেই ফুটো ফুটো কার্ড একটা যদি কম্পিউটার ঢোকানো হতো, কম্পিউটার সেটাকে রিড করতো, সেটা ছিল পাঞ্চ কার্ড। ঠিক আছে, তো সেই পাঞ্চ কার্ডের মাধ্যমে তারা ওই রিড করতো আর রাইট করতেও পারতো ডেটা।
মানে ফ্লপি আসারও আগেকার কথা এটা। তখনকার দিনে পাঞ্চ কার্ড ইউজ হতো। আর পাঞ্চ কার্ড মানে কিন্তু এখনকার ওই আ অ্যাটেন্ডেন্স এর পাঞ্চ কার্ড সেইটা নয়। মানে অনেকেই ভাবতে পারে সেই পাঞ্চ কার্ড, কিন্তু সেই পাঞ্চ কার্ড এটা নয়। আ এই পাঞ্চ কার্ড হচ্ছে এক ধরনের পাতি কাগজের এক ধরনের কার্ড মোস্ট অফ দ্যা কেসেস এ। ওই পাঞ্চ কার্ডের মধ্যে আ ডেটা আরকি ওই কি বলবো? ছোট, ছোট ডট করে ছোট, ছোট ফুটো করে এটাকে ইউজ করা হতো। যাই হোক, নেক্সট কি আছে? ইউসেজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ আর্লি কম্পিউটারস। তো কোথায় ইউজ হতো? তো বেসিক্যালি যতই ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হয়েছে, বড়, বড় ডেভেলপমেন্ট, এগুলো যুদ্ধের সময় হয়েছে। টার্নিং মেশিন যেমন বললাম হয়েছিল 2nd ওয়ার্ল্ড ওয়ার এর টাইমে। তো এটাও মানে ওই টাইমটা থেকে যুদ্ধগুলোর টাইমে প্রচুর ডেভেলপ হয়েছে। ওই টাইমে যেমন ধরো ফাইটার প্লেন বা ওই জাতীয় জিনিসপত্র, কিংবা অন্যান্য আরো জিনিসপত্র আছে, ট্যাঙ্ক, এইসবগুলোর জন্য কিছু টেকনোলজির দরকার ছিল। সেই টেকনোলজি গুলোকে সাপোর্ট দিতে কম্পিউটারের একটা বিরাট ভূমিকা ছিল। আর সেই জন্য যেহেতু এই ধরনের ওয়ার মেশিনস গুলো আপগ্রেড হয়েছে, তো এর সাথে সাথে কম্পিউটারের জিনিসপত্রগুলো অনেক তাড়াতাড়ি অ্যাডভান্স হয়েছে। তারপরে সায়েন্টিফিক রিসার্চের জন্য ইউজ হয়েছিল। দেখো আলাদা করে লিখেই দিয়েছি, ডিউরিং ইম্প্যাক্ট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। তো যাই হোক, এইভাবে কম্পিউটার তাড়াতাড়ি উন্নত হয়েছে। ওয়ারে ম্যাক্সিমামটাই যুদ্ধের টাইমের মধ্যে দিয়ে গেছে, তখন উন্নত হয়েছে। নেক্সট স্লাইডে চলে যাই, কি আছে? আর্লি বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ইউজেস। ঠিক আছে, তখনকার দিনেও অবশ্যই বিজনেস কমার্স তো ছিল, সেগুলো চলতো। তো সেগুলো সেই জায়গায় ইউজ হতো, যেমন ধরো অ্যাকাউন্টিং, পেরোলের ক্ষেত্রে ইউজ হতো। আহ, একটা অর্গানাইজেশনের অ্যাকাউন্টস দেখাশোনার ডিটেলস রাখবে, ঠিক আছে, তা কোম্পানির লোকজনদের মাইনে দেবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ঠিক আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে কি কি মালপত্র আসছে, কোথায় রাখা থাকছে, কতটা কোয়ান্টিটিতে রাখা থাকছে, সেই সমস্ত জিনিসগুলো আহ, এই তখনকার দিনে কম্পিউটারের মাধ্যমে মেনটেন করা হতো। তারপরে কি বলছে? ইমপ্যাক্ট অন ডেটা প্রসেসিং এন্ড প্রবলেম সলভিং। ঠিক আছে, এটা তো একদম মানে কাছাকাছি মডার্ন দিকে চলে আসছে আস্তে আস্তে। তো এটা কি বলতে চাইছে যে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার সিগনিফিকেন্টলি ইমপ্রুভ দ্য ডেটা প্রসেসিং। মানে আগে কি ছিল, কোনো জিনিসের ক্ষেত্রে সেই হাতে লিখে 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 করতে হতো সব জিনিসগুলোকে, ডেটা ধর একটা বড় কাগজের মধ্যে চার্টের মধ্যে রেখে সবকিছু করতে হতো। তো কম্পিউটার আসতে এইসব জিনিসগুলো অনেক সুবিধা হয়ে গেল, অনেক তাড়াতাড়ি হচ্ছিল ডেটা অ্যানালাইসিস গুলো। সেটাই বলতে চেয়েছে। আচ্ছা, মাইলস্টোনস ইন কম্পিউটার হিস্ট্রি। আচ্ছা, ডেভেলপমেন্ট প্রসেস কি হলো? মাইক্রো প্রসেসর। আচ্ছা, মাইক্রো প্রসেসর তো একদম কি বলবো, মানে এই অ্যানসিয়েন্ট টাইম যেটা বলা হচ্ছে কম্পিউটারের, তার একদম শেষের দিকে আসছে, কারণ মাইক্রো প্রসেসর এখনো ইউজ হয়, বুঝতেই পারছো যে এটা খুব বেশি পুরনো জিনিস নয়। 1970s এর দিকে এসব মাইক্রো প্রসেসর তৈরি হয়েছিল। তারপর কি হয়েছে, পার্সোনাল কম্পিউটার তারপরে আস্তে আস্তে এসছে। তারপর মাইক্রো প্রসেসর, পার্সোনাল কম্পিউটার সবার ডেইলি লাইফে ইউজ হতে শুরু করেছে। তো 1970s এ মানে পয়েন্ট টু বি নোটেড, 1970s এ মাইক্রো প্রসেসর স্টার্ট হয়েছিল। আর মাইক্রো প্রসেসর থেকেই পার্সোনাল কম্পিউটারের শুরু আর কি। কারণ আগেকার দিনে কম্পিউটার ম্যাক্সিমামই ওই বিরাট বিরাট রুমে সার্ভার থাকতো, পার্সোনাল কম্পিউটিং তখন সেভাবে তৈরি হয়নি। আরেকটা কথা বলে রাখি, তখনকার দিনেও দেখতে পাবে অনেক পুরোনো পুরোনো জায়গায় ছোট ছোট কম্পিউটার থাকতো। কিন্তু সেই কম্পিউটার গুলো হচ্ছে কি, সেগুলো একটা আহ, কি বলবো, কেবিলের মাধ্যমে মেন কম্পিউটারের সাথে যুক্ত থাকতো, সেগুলোকে টার্মিনাল বলতো। মানে আলটিমেট প্রসেসিংটা ওখানে কিছু হতো না, প্রসেসিংটা সেই টার্মিনালে হতো, দিয়ে আউটপুট আসতো আবার কম্পিউটারে। তো সেটাকে পার্সোনাল কম্পিউটার বলা যায় না। পার্সোনাল কম্পিউটার মানে জেনারেল পারপাস কম্পিউটার, এখন আমরা যেগুলো ইউজ করছি, গেম খেলছি, সিনেমা দেখছি, সব কাজ করছি, সেই জিনিসটা শুরু মোটামুটি 1970s হয়েছিল। তারপরে রাইজ অফ সফটওয়্যার অ্যান্ড অটোমেশন, সরি, অপারেটিং সিস্টেমস। তো কি হলো, যখন পার্সোনাল কম্পিউটার তৈরি হতে শুরু করলো, তখন তো পার্সোনাল কম্পিউটার ইউজ করার জন্য তো সফটওয়্যার গুলো সেরকম লাগবে। তো তখন সেরকম পার্সোনাল কম্পিউটারের জন্য সেরকম ভাবে সফটওয়্যার তৈরি হতে গিয়ে একটা স্ট্যান্ডার্ড লাগলো, মানে মেশিনের সাথে কারা ইন্টারাক্ট করবে সে ধরনের স্ট্যান্ডার্ড সফটওয়্যার, যেটা বিভিন্ন কম্পিউটারে থাকবে। মানে কাইন্ড অফ কি বলবো, প্যাকেজ করে পার্সোনাল কম্পিউটারের সঙ্গে দিতে পারবো, আলাদা করে
মানে আমি তোমাকে হার্ডওয়্যারটা দিয়ে দিলাম, এবার তুমি ব্যবস্থা করো সমস্ত কিছু, সেরকম তো হয় না। তো প্যাকেজ হতে শুরু করলো যে সফটওয়্যারটাও যাবে এই হার্ডওয়্যারের সাথে শিপ হবে। তো কি সফটওয়্যার যাবে যেটা জেনারেল পারপাস, যেটাতে লোকে আরো সফটওয়্যার ইজিলি অ্যাড করতে পারবে, তখন আসছে এই অপারেটিং সিস্টেমের ব্যাপারটা। তো অপারেটিং সিস্টেম কি হয় সেই ব্যাপার নিয়ে আমরা পরে আরো ডিটেলসে যাব, অপারেটিং সিস্টেমের কি কি কাজ, যেমন হার্ডওয়্যারের সাথে আর মানে একটা ইন্টারফেস বানাচ্ছে অপারেটিং সিস্টেম তোমার ফ্রন্ট এন্ড ইউজার তুমি যে ইউজ করছো, আর যারা হার্ডওয়্যার মানে প্রপার যেটা হার্ডওয়্যার আছে, তো তুমি হার্ডওয়্যারের ভাষা বোঝো না, হার্ডওয়্যারের ভাষা হচ্ছে 1 0, মানে এই ধরনের বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো আলটিমেটলি কে তোমাকে হেল্প করবে যে পুরো ব্যাপারটা গভর্ন করতে, যে তুমি যেটা বলছো সেটা হার্ডওয়্যারের কাছে যাবে, শুধু তাই নয় তার সাথে আরো যে কম্পিউটারের মধ্যে অনেকগুলো জিনিস, একটা কম্পিউটার চলতে গেলে তার মধ্যে অনেক কিছু দরকার হয়, পুরো সিস্টেমটাকে সমস্ত হার্ডওয়্যার যেটা কাছে সবকটাকে কন্ট্রোল করে সুন্দরভাবে চালাবে, তখন আসছে এই অপারেটিং সিস্টেমের ব্যাপারটা। তো প্রথম দিকে হয়েছিল সেই ইউনিক্স ছিল, ইউনিক্স থেকে এলো লিনাক্স, তারপরে উইন্ডোজ ম্যাক এসবে আসছি আস্তে আস্তে। ইন্টারনেট এসে গেল। তো ইন্টারনেট এবার তৈরি হলো মোটামুটি, আমি যদি খুব ভুল না হই নাইনটিজে, 1991 বা ওই টাইমে প্রথম পাবলিকলি ইন্টারনেট স্টার্ট হয়। তো সেই তার আগেও নেটওয়ার্ক ছিল, কিছু কিছু নেটওয়ার্ক থাকতো, ইউনিভার্সিটি কিছু কিছু টাউনের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল, কিন্তু প্রপারলি আই থিঙ্ক 1991-এ ইন্টারনেট প্রথম স্টার্ট হয়। সো যাই হোক, ইন্টারনেট স্টার্ট হতে কমিউনিকেশনের একটা রেভলিউশন চলে আসে, ইমেল পাঠানো, মেলের জায়গায় ইমেল, তখন ভিডিও, অডিও, ডেটা এসবগুলো একটা বিরাট চেঞ্জ আনে। ঠিক আছে, মডার্ন ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে। তো মডার্ন ডেভেলপমেন্ট ফিউচার ট্রেন্ডসে কি দেখাচ্ছে, অ্যাডভান্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তো আলটিমেটলি আমরা এখানেই যাব, আমার যাওয়ার উদ্দেশ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তো এটা ইম্প্যাক্ট অন ইন্ডাস্ট্রিজ কি কি বলছে, মানে এআই মেশিন লার্নিং একটা আবার একটা রেভলিউশন এনেছে, যেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন হেলথ কেয়ার, ফিন্যান্স, সমস্ত জায়গাতেই সেটা একটা কি বলবো বিরাট চেঞ্জ হচ্ছে, বিরাট চেঞ্জ হচ্ছে। যেমন আগে এটা তো সবাই জানে এখন, মানে তোমরা যেহেতু এআই নিয়ে ধরে রাখছি এটা এআই তোমাদের সাবজেক্ট, এআই নিয়ে তোমরা পড়ছো, তো এআই এর ক্ষেত্রে এআই মানে কোন জায়গায় ইউজফুল, যে কোনো কাজ যেটা ধরো তোমার করতে অনেক টাইম লাগতো, সেটা তুমি এআই কে নিয়ে খুব তাড়াতাড়ি করে নিতে পারো। আহ ধরো কোনো একটা ডকুমেন্ট আছে, এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা ডকুমেন্ট আছে, খুব বড় ডকুমেন্ট, তো তুমি পুরোটা পড়তে চাও না, কিন্তু তুমি যাও জাস্ট কি ইনফরমেশন দু চারটে পয়েন্টে আমাকে বলে দাও, তো তুমি ডকুমেন্টটা ওকে দিলে, তো সেকেন্ডের মধ্যে পড়ে তোমাকে ছোট সামারি করে দিয়ে দিল, এটাও একটা এআই এর কাজ। তো এই ধরনের জিনিসপত্র হতে অনেক সুবিধে হয়ে গেছে। যেমন এটা আমি বললাম ডকুমেন্ট পড়া, তেমনি বিভিন্ন কাজ যেমন প্রোগ্রামিং বলো, তাছাড়া এমন কোনো কাজ ধরো, একজন এইচআর দের কাজই আমি বলছি, একটা নর্মাল এইচআর রা যে ধরনের কাজ করে, পেরোল মেনটেন করা, ঠিক আছে, আহ, উম, তারপরে যারা এমপ্লয়ি আছে তাদের বিভিন্ন রকম কি বলবো বিভিন্ন অভাব অভিযোগ শোনা, এই টাইপ তার অনুযায়ী অ্যাকশন নেওয়া। তো এই ধরনের কাজ যেগুলো আছে, যেগুলো কি বল ব্যাক অফিস জব কিছুটা যাকে বলে, তো এই জিনিসগুলো এফেক্টিভলি এখন এআই করতে পারছে। অলরেডি আইবিএম তাদের 500 550 এইচআর কে সরিয়ে দিয়ে সেখানে এআই কে কাজ করিয়েছে শুনছি। তো এআই এই জায়গাটা বিরাট ইনফ্লুয়েন্স আনছে, একটা বিরাট চেঞ্জ হচ্ছে, আমরা চেঞ্জিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই চেঞ্জটা যে কোত্থেকে কোথায় যাবে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না, কারণ এআই কতটা ক্যাপেবল হতে পারে। ডেফিনেটলি সবচেয়ে মানে খারাপ জায়গা যেটা হচ্ছে, যেটা আমার ধারণা, আগে কি হতো, প্রত্যেকটা কোম্পানিতে অনেক ফ্রেশার্স লাগতো ছোট ছোট কাজের জন্য, তো এখন কি হচ্ছে ফ্রেশার্সদের কাজটা এআই করে দিতে পারছে, তো অল্প কাজের জন্য আর লোক লাগছে না, খুব হাইলি স্কিল্ড লোক লাগছে, যে একাই এআই কে ইউজ করে অনেক কাজ করে নিতে পারবে, ফ্যাক্ট ইট ইজ, এটাই এখন হচ্ছে। তো চিন্তা নেই, এই জায়গায় যে নতুন জিনিস যখন আসে তখন একটু আমাদের সমস্যা হয়, তারপর আমরা প্রত্যেকবারই নিজেরা ঠিক করে নিচ্ছি সব ব্যাপার। আগেও যখন কম্পিউটার এসেছিল অনেক কাণ্ড হয়েছে, আহ, কিন্তু এখন
ঠিকঠাক হয়ে গেছেন, কম্পিউটার দিয়ে কত জব তৈরি হয়েছে, তেমনি এআই এর একটা চেঞ্জ চলছে। এই চেঞ্জটা ভবিষ্যতে আমাদেরই হেল্প করবে, আমাদের আরো বেশি প্রোডাক্টিভ হতে হেল্প করবে, আমাদের আরো বেশি কন্ট্রিবিউট করতে হেল্প করবে সমাজে। কোয়ান্টাম কম্পিউটার, এটা একটা কমপ্লিটলি আলাদা ফিল্ড, কোয়ান্টাম কম্পিউটার। তো কোয়ান্টাম কম্পিউটারের অনেক, মানে কি বলবো, অনেক অনেক পজিটিভ দিক আছে, যেটা এআই কেও যেমন হেল্প করবে, এআই মডেলগুলোকে। তাছাড়া অনেক ধরনের কম্পিউটেশন যেগুলো করতে নর্মাল আমাদের মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার যেগুলো হয়, ডিজিটাল কম্পিউটারের, যার প্রচুর টাইম লাগতে পারে, সেই কাজগুলো অনেক তাড়াতাড়ি করে দিতে পারে এই কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার নর্মাল বাইনারি সিস্টেম ফলো করে না, তারা ফলো করে কিউবিট, ওটা একটা আলাদা জিনিস, সেটা যদি পরে ডিসকাশনে ডিটেলসে বলবো। এছাড়া কোয়ান্টাম কম্পিউটিং এর খুব বেশি সুবিধে অ্যাপ্লিকেশন এখনো আমাদের মধ্যে মানে আসেনি, আমাদের কাছে আসেনি। তো কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু ওই পার্টিকুলার কিছু ফিল্ডেই লাগে। জেনারেল পারপাস কিন্তু কোয়ান্টাম কম্পিউটার খুব একটা হেল্পফুল নয়। জেনারেল পারপাস আমাদের নর্মাল কাজের জন্য কিন্তু সেই নর্মাল ডিজিটাল কম্পিউটারই এখনো পর্যন্ত কি বলবো, ওটাই ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড। ব্লকচেন, ওকে, ব্লকচেন যেটা আছে, ব্লকচেন টেকনোলজি, আর্গুমেন্টাল রিয়েলিটি, ইন্টারনেট অফ থিংস। তো ব্লকচেন, এটা আমি জানি না কতজন শুনেছে ওটার নাম। তো ব্লকচেন হচ্ছে কি, ডেটা সিকিউরিটি কাজেও এটা ইউজ হচ্ছে। তো ব্লকচেন টেকনোলজি বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, যেমন ধরো এই বিটকয়েন্স রিলেটেড জিনিসপত্রের তোমরা নাম শুনেছো। তাছাড়াও এই ধরনের আরো জিনিসপত্র যেখানে এনক্রিপ্ট করে জিনিসপত্র মানে কেনা বেচা করা যায়। তো সেইখানে ব্লক চেনের একটা বিরাট ভ্যালু আছে, যদি পরে ডিসকাশন হয় ব্লক চেন সম্বন্ধে কোনো জায়গা পাই আরো ডিটেলসে বলবো, এখন বোঝানো ব্লক চেন তোমাদেরকে খুব শক্ত এই বেসিক লেভেলে গিয়ে। আর্গুমেন্টেড রিয়েলিটি, এটা তো অনেকে জানে, এটা কিছুটা ভিআর এর মতো, কিন্তু এক্স্যাক্টলি ভিআর মানে যেটা ওই চোখের মধ্যে আমি একটা গগলস পরছি, সেটা আমাকে মানে কম্পিউটারে যেমন আমি একটা স্ক্রিনের মধ্যে চলছে, আর ওখানে পুরোটা আমার চোখের মধ্যে চলছে, আশপাশে মনে হবে থ্রি ডি একটা ওয়ার্ল্ড। তো এআর হচ্ছে ওটার একটা অ্যাডভান্স কি বলবো আহ, রূপ আর কি, যেখানে তুমি আহ, মানে আশপাশের ভিউ তুমি দেখতে পাচ্ছ, তার মধ্যে তুমি ডিজিটাল ডেটাকেও তুমি তার মধ্যে প্রজেক্ট করতে পারছো। তো সেটা হচ্ছে এআর। এআরও ওই একটা গগলস টাইপের চোখে পড়তে হবে, যেটা পরে তুমি সমস্ত একটা আলাদা ভিজুয়ালাইজেশন পাবে, আলাদা দুনিয়া তুমি দেখতে পাচ্ছ, যেখানে তোমার আশপাশের যেমন ভিউ, সেই ভিউ তুমি পাচ্ছ, তাছাড়া ওই ভিউ এর মধ্যেই তুমি দেখতে পাচ্ছ, ধরো একটা কম্পিউটার স্ক্রিন রয়েছে তোমার সামনে, সে বিরাট কম্পিউটার স্ক্রিন, কিংবা একটা বিরাট সিনেমা স্ক্রিন রয়েছে, সেখানে তুমি সিনেমা দেখতে পাচ্ছ। আবার পাশে তোমার বাড়ি ঘর ধরো তুমি দেখতে পাচ্ছ, মানে এরকম একটা ভিউ, সেটা হচ্ছে এআর। তারপরে আইওটি, ইন্টারনেট ইন্টারনেট অফ থিংস যেটা, সেটা এখন প্রচুর জায়গায় ইউজ হয়। ব্লকচেন আমাদের ডেইলি কাজে হয়তো লাগে না, এআর আমাদের ডেইলি কাজে হয়তো লাগে না, কিন্তু আইওটি এখন প্রচুর ইউজ হচ্ছে। আইওটি ডিভাইস মানে যে কোনো ডিভাইস, ধরো এখনকার দিনে টিভি, ফ্রিজ, এখনকার অ্যালেক্সা এসছে, ঠিক আছে, অ্যালেক্সার মাধ্যমে যেমন আমি আহ এখন অন করতে পারি, কি বলে, ফ্যান অন করতে পারি, সুইচ অন অফ করতে পারি কারেন্টের। ফ্রিজের মধ্যেও এখন চলে এসছে, ফ্রিজকে আগে ওয়াশিং মেশিনকেও, কিংবা এসি বাড়ি পৌঁছানোর আগে থেকে আমি বলে দিতে পারি এসি তুমি ঠান্ডা করা চালু করে দাও। তো এই যে কানেক্টেড সবকিছু, এগুলো স্মার্ট ডিভাইস হয়ে গেছে, এর মধ্যে ছোট ছোট কম্পিউটার কম্পিউটারের মতো আর কি চিপ বসানো রয়েছে, যারা নেটওয়ার্কিং এ কানেক্টেড। তো এই সমস্ত ডিভাইস গুলোকে আমি কমান্ড দিতে পারি রিমোটলি। আগে যেমন ওই সুইচ না অন করলে চলতো না, এখনকার দিনে সেরকম ব্যাপার নয়, তুমি বাইরে থেকেও দূর থেকে বসে সেগুলো কন্ট্রোল করতে পারো। গাড়ির মধ্যেও রয়েছে, গাড়ির বিভিন্ন রকম কন্ট্রোল আছে এখনো, যেগুলো আইওটি কন্ট্রোল। তো আইওটি প্রচুর জায়গায় ইউজ হচ্ছে, ইন্ডাস্ট্রিতে প্রচুর জায়গায় আইওটি ইউজ হয়, আইওটির বিরাট ভূমিকা এখন চলে এসেছে মার্কেটে। যাই হোক, এটা হচ্ছে আইওটি, বেশি ডিটেলসে যাব না। আই থিংক এটাই আছে, এরপর আর বেশি কিছু নেই। কনক্লুশন কি বলছে, যে আমাদের যে জার্নিটা, মানে ইনোভেশনের জার্নি আছে, যেটা লং টাইম আগে থেকে শুরু হয়েছিল, ধাপে ধাপে উন্নতি হয়ে আমরা এসেছি। প্রথমে ছিল অ্যাবাকাস, তারপরে
বিভিন্ন ধরনের ক্যালকুলেটর আসছে, মেকানিক্যাল ক্যালকুলেটর পরে আমাদের কাছে আসছে আ এই ডিজিটাল কম্পিউটারের যুগটা আসছে। ১ম দিকে যেটা হতো সেটা হচ্ছে কি ভ্যাকুয়াম টিউব ইউজ করতাম আমরা। তারপরে এলো ট্রানজিস্টরের পরে তারপরে আস্তে, আস্তে মাইক্রোপ্রসেসর আসছে। এখন অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর ইউজ হয় বিভিন্ন ধরনের। এখন যেটা হচ্ছে সেটা VLS এখানে ছিল না। VLSI ইউজ হয়। এছাড়া এখন ফিউচার ডেভেলপমেন্ট এ আমাদের চলছে বিভিন্ন ধরনের টেকনোলজি যেরকম বললাম AI আছে। আ এআর টেকনোলজি আছে, কোয়ান্টাম কম্পিউটিং আছে, আরো অনেক কিছু।